ফাইভ আইজ কান্ট্রিজ, ডাঙ্কি রুট, ব্রিক্স, আসিয়ান, এশিও, বিমস্টেক অ্যান্ড কোয়াড। আমরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ওপরে ছোট ছোট কয়েকটা শর্ট নোট পড়ে নেব। কিসের পরিপ্রেক্ষিতে? আপকামিং মিসলেনিয়াসের মেন্স, এবং অবভিয়াসলি যারা বুদ্ধিমান তারা ক্লার্কশিপের মেন্সের জন্য প্রস্তুতি আমি আশা করব এখান থেকেই বা এখন থেকেই করা শুরু করবে। ওকে, সো তোমরা আশা করি পড়াশোনা ভালো করছো, ঠিকঠাক ভাবে পড়ছো। কার কি সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, কে কি পড়তে চাইছো। আমরা আজকে কি পড়বো? কোয়াড। কোয়াডের উপরে একটা ছোট নোটস তৈরি করব। ওকে, তো তোমরা ঝটপট ক্লাসে মন দিয়ে শোনো, ক্লাসটাকে করা শুরু করো। এবং এর সাথে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম, আগের ছোট ছোট জিনিসগুলো করব, এগুলো খুব রিসেন্ট। ইন্টারন্যাশনাল প্রেজেন্স ভারতের এত বাড়ছে, ভারত গ্লোবাল সাউথের হয়ে বক্তব্য রাখছে, ইউএন সিকিউরিটিতে ভারতের দাবি একটা পার্মানেন্ট মেম্বারশিপ হওয়ার জন্য জোরদার হচ্ছে, যার ফলে ভারত খুব একটা কি পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, একটা ক্রিটিক্যাল রোল প্লে করছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের ক্ষেত্রে। সেই জন্য এই বিষয়গুলো, এই প্রসঙ্গগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে পরীক্ষার জন্য, স্পেশালি মিসলেনিয়াস মেন্স জাতীয় পরীক্ষার জন্য, যেখানে কিন্তু এই ধরনের বড় বড় জায়গা থেকে ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইস্যু থেকে কোশ্চেন চলে আসে। ক্লিয়ার? সো আজকে আমরা ক্লাস শুরু করে দিই ঝটপট করে। কোয়াড পড়বো, ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষায় মিসলেনিয়াসে যে জেনারেল স্টাডিজ পেপারটা লেখার জন্য থাকে, সেখানটায় পড়ে গেলে আমি একটু অবাক হব না। ক্লিয়ার? বা কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। আই রিপিট, কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ। সো যখনই আমি তোমাদেরকে বলেছি কোনো জিনিস তোমরা নোট হিসেবে লিখবে, কোনো জিনিস সম্বন্ধে তোমাদেরকে জানতে দেবে, সে ফরম্যাট যাই হোক না কেন, লেটার হতে পারে, রিপোর্ট হতে পারে, প্যারাগ্রাফ প্যাসেজ হতে পারে, সবসময় একটা তার ইন্ট্রোডাকশন থাকবে, একটা তার বডি থাকবে, একটা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকবে, অর্থাৎ সেটার উপযোগিতা কি, বডি মানে সেটার স্ট্রাকচার, সেটা তৈরি হয়েছে, সেটার কি কনটেক্সটে তৈরি হয়েছিল, যে কোনো কিছু এরকম ধরনের জিনিস যখন লিখবে। ক্রিটিক্যাল অ্যানালাইসিস কি, যে সেটার ইউটিলিটি, সেটার ইম্পর্টেন্স, সেটার গোল বা এম বা প্রজেকশন কি, আর সেটার ডিমেরিটস কি, সেটা করতে গিয়ে চ্যালেঞ্জ কি কি হচ্ছে, সেটা করার ফলে কি অসুবিধা ক্রিয়েট হচ্ছে। দিস ইজ কল্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ভালোটা বলবে, খারাপটা বলবে, তারপরে একটা আমরা কি করব? কনক্লুশন করব, একটা ওয়ে ফরওয়ার্ড করব। ক্লিয়ার? সো ইন্ট্রোডাকশন কি? যখনই এরকম কোনো ধরন কোনো এই জাতীয় ইন্টারন্যাশনাল ইস্যুর ওপরে তোমাদের কোশ্চেন আসবে, তখনই একটা ধাঁসু ইন্ট্রোডাকশন দিতে হবে, যা আমি এখানটায় লিখিনি, যা আমি তোমাদেরকে মুখে বলবো। ইন্ট্রোডাকশন কি? দেখো, গুচ্ছের ইন্ট্রোডাকশন তুমি পাবে, কোটেশন পাবে, ইম্পর্টেন্ট স্পিচ পাবে, যদি তুমি সার্চ করো এইটার ওপরে, যে ইন্টারন্যাশনাল রিলেশনের ওপরে কোনো ভালো স্পিচ কোটেশন গুগলে। বাট এই মুহূর্তে সবচেয়ে প্রাসঙ্গিক যে কোটেশন বা ডায়ালগ ইন্ডিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেইটা কে বলেছে? আমাদের প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তিনি কি বলছেন? তিনি বলছেন ইনভাইটেড কমার মধ্যে, ঠিক আছে, বা কোটেশনের মধ্যে, যে বন্ধু চেঞ্জ হয়, শত্রু চেঞ্জ হয়, কিন্তু প্রতিবেশী চেঞ্জ হয় না। ওকে, সো ফ্রেন্ডস চেঞ্জ, এনিমিজ চেঞ্জ, বাট নেভার্স আর পার্মানেন্ট, নেভার্স ক্যান নট বি চেঞ্জ। তুমি তোমার নিজের ভাষায় কোটেশন দিতে পারো, যেটাকে বলে প্যারাফ্রেজিং। ক্লিয়ার? মনে থাকবে? সেকেন্ড খুব বড়
একটা কোটেশন দিচ্ছে। কোটেশনটা কি? কোটেশনটা একটা প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতির দেয়া। আমি কমেন্ট সেকশনে সেই প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতির কোটেশনটা কোন আমেরিকান প্রেসিডেন্ট সেটা বলেছেন লিখতে বলছি তোমাদেরকে, গুগল থেকে সার্চ করে লিখবে। রাষ্ট্রপতি বলেছেন নাকি অন্য কেউ বলেছেন সেটাও আমি গুলিয়ে ফেলেছি, তোমরা সেটাও জেনে বলবে যে কে বলেছেন। কোটেশনটা খুব সাংঘাতিক। সেটা কি? দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড or permanent foes. The interest of the country is permanent. অর্থাৎ চিরশত্রু চিরবন্ধু বলে কিছু হয় না। যেটা চিরস্থায়ী সেটা হচ্ছে দেশের সিকিউরিটি, এটাকে চিরস্থায়ী করতে হবে। দুটো কোটেশনে যে কোনো একটা তোমরা অবশ্যই শুরুতে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে লিখে বক্তব্য বা তোমার আসল প্যাসেজটা শুরু করবে। ক্লিয়ার? ডেফিনেশন বা ইন্ট্রোডাকশন কি সেটা? হোয়াট ইজ কোয়াড সেটা আমাকে বলতে হবে। কোয়াড, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরাম মেড বাই ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএসএ। বাক্য কমপ্লিট। বারবার বলছি, নিজের ভাষায় লিখবে, ছোট করে লিখবে, ছোট ছোট বাক্যের মধ্যে লিখবে। It was established in 2007 as Asian Arc of Democracy. যদি কেউ বাংলায় লিখতে চাও, ধরো কেউ উত্তর বাংলায় লিখছো, তো তখন কোয়াড এইটার বাংলা তুমি করতেও পারো বা ইনভার্টেড কমার মধ্যে বা ইনভার্টেড কমার মধ্যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ এটাতেও বাংলাতে লিখতে পারো। ঠিক আছে? কয়কার, অন্তস্তকার, টয়রফলা হস্যই, ল্যাটারাল ল, ফলা আকার, টয়াকার, রয়াকার ল, এরকম ভাবেও তুমি এটা ইনভার্টেড কমার মধ্যে লিখতে পারো। ঠিক আছে? এবার যখন ইন্ট্রোডাকশন বা ডেফিনেশন দেবে তখন ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরাম মেড বাই এটসেট্রা। এইটার ইংরেজি তুমি এটা একটা চতুর্দেশীয় বা চার দেশীয় বা চতুর্রাষ্ট্রীয় আন্তর্জাতিক বলে এইরকম ভাবে তুমি তার বাংলা করতে পারো। মুশকিল হচ্ছে যে এইগুলোর বাংলা বরং কঠিন পাওয়া, পড়া কঠিন হয়ে থাকে ইংরেজির তুলনায়। ইংরেজিটা অনেক বেশি পরিমাণে সব জায়গায় ঘুরতে ফিরতে থাকে। এর এইরকম জাতীয় জিনিসের বাংলা, ভালো বাংলা পত্রিকার, আনন্দবাজার, বর্তমান, এই সময় ইত্যাদির বা প্রধান বাংলা পত্রিকার ভিতরের সম্পাদকীয় কলম সেই পেজেই থাকে। সেই পেজটা যদি পড়ো তাহলে এর ভালো বাংলা পাবে, না হলে আন্দাজে লিখতে গেলে কিন্তু ঠক্কর খাবে। আমি তাই বলেছি তোমাদেরকে যে ভালো বাংলা পেপার পড়, এই জিনিসগুলো খুব সুন্দর সুন্দর বাংলা আছে। ক্লিয়ার? না হলে আনতাবি বাংলা ইংরেজি মিশে গেলে তাদের মার্কস খারাপ হয়। তুমি প্যারাফ্রেজিং করতে পারো, কোটেশনের মধ্যে দিতে পারো, কিন্তু বাংলা লেখা তুমি ভেবো না সহজ। বলো এরকম চেনা শব্দগুলোর বাংলা তৈরি করা অনেক কঠিন। তাই বাংলাও তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে যদি তুমি বাংলায় উত্তর করতে চাও। ভেবো না যে মাতৃভাষা তুমি গিয়েই বাজিমাত করতে পারবে। সো ইট ওয়াজ এস্টাবলিশড ইন 2007 এটা এস্টাবলিশড হয়েছে কিভাবে? এশিয়ান আর্ক অফ ডেমোক্রেসি, অর্থাৎ এশিয়া মহাদেশীয় গণতান্ত্রিক অক্ষশক্তি হিসেবে। ক্লিয়ার? চলো তাহলে আমি স্টার্ট বলে দিলাম। কি এটা, কারা তৈরি করেছে, কবে হয়েছে। আমি কি বলবো? এম অ্যান্ড প্রসপেক্ট, এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি। দেখো শুরুতেই বলি যে কোনো বিষয় ভালো করে হৃদয়ঙ্গম করো। জিনিসটা নিজে বুঝতে পারলে না ভাষাটা প্রধান প্রতিবন্ধকতা হবে না, যে কোনো ভাষায় তুমি জিনিসটা লিখতে পারবে। কোয়াড বেসিক্যালি কিভাবে তৈরি হয়েছিল? চায়নাকে কন্টেন করা যাচ্ছিল না, চায়নাকে ধরে রাখা যাচ্ছে না, অ্যাগ্রেসিভ চায়না বা অ্যাসার্টিভ চায়না। চায়না একের পর এক জায়গাগুলো, তার প্রতিবেশী অংশগুলো, আন্তর্দেশীয় আন্তর্জাতিক অঞ্চলগুলো নিজের সীমানার মধ্যে দাবি করা শুরু করেছিল এবং ক্রমাগত এক্সপ্যান্ড করে যাচ্ছে। তো সেই চাইনিজ প্রভাবকে আটকানোর জন্যই এরকম একটা দল তৈরি করা হয়েছে বা এরকম একটা কনসেপ্ট এসছে। ক্লিয়ার? তো এটা কোয়াডের মেন ফান্ডামেন্টাল কনসেপ্ট। ক্লিয়ার? সো আমরা যখন এম বা প্রসপেক্ট পড়বো শুরুতেই আমরা এটা লিখবো টু ব্যালেন্স ইনক্রিজড চাইনিজ মিলিটারি
and economic power in Indo-Pacific region. Very very important is this Indo-Pacific region. পারলে এখানটায় লিখে এটা আন্ডারলাইনও মেরে রাখবে। ক্লিয়ার? অর্থাৎ ইনক্রিজ চাইনিজ মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ারকে কন্টেন করার জন্য, ব্যালেন্স করার জন্য ইন্দো প্যাসিফিক রিজিয়নে এটা উদ্ভাবন করা হয়েছে। এটা এর প্রথম গোল বা লক্ষ্য। সেকেন্ড কি? সেকেন্ড বলছে টু এনসিওর অ্যান্ড সাপোর্ট, ওকে, এটা উপরে লেখা রয়েছে, টু এনসিওর অ্যান্ড সাপোর্ট এ ফ্রি ওপেন প্রসপারাস ইন্দো প্যাসিফিক রিজিয়ন। তাহলে ইন্দো প্যাসিফিক রিজিয়নটাকে আমি মুক্ত করছি, নিশ্চিত করছি এবং সমৃদ্ধপূর্ণ করছি বা সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করছি। ক্লিয়ার? 3 নাম্বার, টু প্রমোট রিজিওনাল সিকিউরিটি ইকোনমিক কোঅপারেশন ইন দ্যাট রিজিয়ন। ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রথম পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টটা সবগুলো কানেক্টেড হচ্ছে। এই দুটো করবার জন্যেই নিজেদের মধ্যে এই কোঅপারেশনটা দরকার, ইকোনমিক কোঅপারেশন দরকার, রিজিওনাল সিকিউরিটি দরকার। ক্লিয়ার? 4 নাম্বার পয়েন্ট কি? টু স্ট্রেংথেন পিপল টু পিপল টাইজ থ্রু একাডেমিক অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ। অর্থাৎ দুটো দেশের পরস্পরের মধ্যে যে সবসময় ডেলিগেটসরাই আলোচনা করবে, মিট করবে, সামিট করবে, সেখানকার প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী এরাই কেবল কথা বলবে, বিজনেসম্যানরাই কেবল কথা বলবে তা না। সেখানকার এখানকার স্টুডেন্টরা ওখানে গিয়ে পড়বে, এখানকার পিপলরা ওখানে বেড়াতে যাবে। ঠিক আছে? এই যে পিপল টু পিপল কন্ট্যাক্ট হবে, টাইজ তৈরি হবে, সেটা মাধ্যমে অর্থাৎ একাডেমিক্স এর মাধ্যমে আর কালচারের মাধ্যমে, এখানকার সিনেমা, এখানকার গল্প, এখানকার বেড়ানোর বিষয়, ঠিক আছে, এখানকার স্থাপত্য, এখানকার মাইথোলজি অন্য দেশ জানবে, অন্য দেশ ঘুরবে, বুঝবে, অন্য দেশেরটা এখানকার দেশের জানা হবে, বোঝা হবে। এই যে কন্ট্যাক্ট, পিপল টু পিপল কন্ট্যাক্ট থ্রু একাডেমিক অ্যান্ড কালচারাল ওয়ে, এইটার উপরে স্ট্রেস দেওয়া হচ্ছে, স্ট্রেনদেন করা হচ্ছে। এই পিপল টু পিপল কন্ট্যাক্টকে একটা খুব ভালো নামে জানা যায়, কেউ বলতে পারবে সেটা? এর কথা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে বা ফরেন অ্যাফেয়ার্স এর পার্সপেক্টিভে পিপল টু পিপল কন্ট্যাক্টকে একটা আলাদা নামে জানা যায়, সেটা হচ্ছে ট্র্যাক টু কমিউনিকেশন। ট্র্যাক 1 কমিউনিকেশন বা ট্র্যাক 1 চ্যানেল এন্ড ট্র্যাক 2 চ্যানেল বা ট্র্যাক 2 কমিউনিকেশন। ট্র্যাক 2 কমিউনিকেশন হচ্ছে এই জিনিসটা, যে পিপল, ট্র্যাক 1 মানে যখন দেশের মাথারা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ফরেন সেক্রেটারি, এরা সব যখন গিয়ে কমিউনিকেশন করছে, নিজেদের মধ্যে আলাপ পরিচয়, কোনো একটা ডিল তৈরি করছে, কোনো একটা চুক্তি তৈরি হচ্ছে, কোনো মৌ সাইন হচ্ছে, ঠিক আছে, সেটাকে ট্র্যাক 1 কমিউনিকেশন বলে। তারপর সেটাকে যখন নিচের লেভেলে চলে আসে, পিপল টু পিপল কমিউনিকেশন কন্ট্যাক্ট, সেটাকে ট্র্যাক 2 বলে। মনে থাকবে, এইসব শব্দগুলো যদি লেখো না, তখনই তোমার লেখার ভ্যালু বাড়বে, যে তুমি জিনিসটা জানো, তুমি ফলো করো, তুমি পড়াশোনা করো। ক্লিয়ার? চলো 4 নম্বর পয়েন্ট পড়লাম। 5 নম্বর পয়েন্ট কি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে টু এনহ্যান্স ডিজাস্টার রিলিফ অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স। ভেবে দেখো, 4টে যে দেশের কথা বলা হয়েছে, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যান্ড জাপান। তার মধ্যে জাপান তো অবশ্যই সেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার মধ্যে পড়ে, এবং ইউএসএ ভালো রকম হারিকেন নামক ঝড় বা সাইক্লোনের, ট্রপিক্যাল সাইক্লোনের মুখোমুখি। ভারত ট্রপিক্যাল সাইক্লোনের সামনাসামনি পড়ে। অস্ট্রেলিয়াতেও প্রচুর ডিজাস্টার ঘটে থাকে। তো সেই ডিজাস্টার কন্ডিশনে ডিজাস্টার রিলিফ এবং হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স পরস্পরের প্রতি বাড়াতে হবে। সোজা কথা, একটা দেশকে আটকানোর জন্য নিজেদের মধ্যে, 4টি দেশের মধ্যে ইকোনমিক টাইজ, কালচারাল টাইজ, ইকোনমিক কোঅপারেশন, ডিজাস্টার রিলিফ কোঅপারেশন, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, নানাভাবে জোট তৈরি হচ্ছে। অ্যান্ড 6 নম্বর হচ্ছে কোঅপারেশন ইন ডেট ম্যানেজমেন্ট। অর্থাৎ এই যে ধরো যাক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিক্স ব্যাংক, তারপর ধরো আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এখান থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো দেশ যদি এই 4টে দেশের মধ্যে কেউ যদি লোন নিল, লোন শোধ করতে পারছে না, তখন বাকি 3টে দেশ সেখানটায় সেই লোনটা কিভাবে শোধ করা যায়, কিভাবে সেটাকে লিকুইডেট করা যায়, ঠিক আছে, সেই বিষয়গুলোতে সাহায্য করবে। সো ডেট ম্যানেজমেন্ট
এই ডেট ম্যানেজমেন্ট বা ঋণ মুক্তির ব্যবস্থাপনায় বাকিদের যে সহযোগিতা, সেটাই হচ্ছে কোঅপারেশন ইন ডেট ম্যানেজমেন্ট। সো আমরা 1 2 3 4 5 6 ছটা এম অ্যান্ড প্রসপেক্ট পড়লাম। তোমরা যদি গুগল খোলো, সার্চ করো, বা যে কোনো যে এডটেক বা এডুটেক যে কোম্পানিগুলো রয়েছে সেখানে গিয়ে এই জিনিসটা লেখো, তো ছটা নয় 16টা তুমি এম অ্যান্ড প্রসপেক্ট পাবে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে দুটো তিনটে বিষয়। এক, পরীক্ষার সময় তোমার কিন্তু এন্টার লেখার মতন সময় এবং জায়গা দেবে না। দুই, সেখানে একটা ওয়ার্ড লিমিট থাকবে। এবং তিন, 16টা পয়েন্ট কেন, 160টা পয়েন্টে তুমি লিখতে পারো এক কথা যদি বারবার লেখো। এবং তোমাকে মেন মেন বিষয়গুলো লিখতে হবে। তোমার বাকি প্রশ্নগুলো তো উত্তর করতে হবে। ওই পেপারটার সাথে অঙ্ক রয়েছে, সেটা অত্যন্ত ভাইটাল একটা ব্যাপার বা একটা প্রশ্ন, সেগুলো তোমাকে সলভ করতে হবে। সুতরাং একটাই তুমি পুরো রামায়ণ মহাভারত হিমালয় তৈরি করলে তো হবে না। তাই ইম্পর্টেন্ট পয়েন্ট, উল্লেখযোগ্য পয়েন্ট, পয়েন্ট ওয়াইজ ছোট 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 ভাবে লিখে তোমাকে পরীক্ষার উত্তরপত্রটা তৈরি করতে হবে। ক্লিয়ার হচ্ছে যে অ্যাক্টিভিটির মধ্যে একটা দেবে, পয়েন্ট দেবে অ্যাক্টিভিটি। তার মধ্যে দেখবে যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যেটা মালাবার নামক একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে। এটা কোয়াডের একটা বড় অ্যাক্টিভিটি। ক্লিয়ার? আই রিপিট, একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে যার নাম মালাবার, যেটা কোয়াডের একটা অ্যাক্টিভিটি পার্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়াডের প্রসঙ্গে, আমার লেখা হয়নি, তোমরা লিখে নিও। ক্লিয়ার? নাও আমরা কি পড়বো এখন? চ্যালেঞ্জেস। কি কি চ্যালেঞ্জ রয়েছে বা কি কি প্রতিবন্ধকতা রয়েছে, বাধা রয়েছে। এক নাম্বার, ল্যাকিং অফ ডেফিনিট স্ট্রাকচার। একটা যখন ইন্টারন্যাশনাল একটা বডি তৈরি হচ্ছে, তো সেই বডির একটা ডেফিনিট স্ট্রাকচার থাকে। একটা অফিস থাকে, একটা ডিসিশন মেকিং বডি থাকে, একটা সেক্রেটারিয়েট থাকে, ঠিক আছে, একটা সেখানকার কেউ ভুল করলে তার বিচার ব্যবস্থা থাকে, হ্যাঁ, যে সেখানটা বা বলা যায় গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম থাকে। এটা একটা জাস্ট হয়ে গেছে একটা সিকিউরিটি ডায়ালগ, বাট প্র্যাকটিক্যালি এর সেরকম না কোনো ফর্মাল স্ট্রাকচার আছে, না এর কোনো সেক্রেটারিয়েট আছে, ডিসিশন মেকিং বডি আছে। এটা জাস্ট নামের মতন হয়ে গেছে। ক্লিয়ার? চলো, সেকেন্ড হচ্ছে কি, 2 নম্বর চ্যালেঞ্জ। কি 2 নম্বর চ্যালেঞ্জ? ইমব্যালেন্স কোঅপারেশন। 4টে কান্ট্রির মধ্যে ব্যালেন্সড কোঅপারেশন নেই। ফাইন্যান্সিয়াল রিসোর্স, স্ট্র্যাটেজিক অ্যাওয়ারনেস এবং মিলিটারি ক্যাপাবিলিটি। ইন্ডিয়ান ওশান পার্সপেক্টিভে 4টে দেশের মধ্যে এই 3টে বিষয়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, স্ট্র্যাটেজিক অ্যাওয়ারনেস অ্যান্ড মিলিটারি ক্যাপাবিলিটিতে সমতা বজায় নেই। 4টে দেশের মধ্যে কোঅপারেশনের ইমব্যালেন্স রয়েছে, হারমোনি হয়নি। ক্লিয়ার? 3 নাম্বার কি, চাইনিজ প্রক্সিমিটি টু আসিয়ান। আসিয়ান না, এশিয়ান না, আসিয়ান কান্ট্রিজ। কি আসিয়ান কান্ট্রিজ কোনগুলো? ASEAN। আমাকে কমেন্ট সেকশনে তোমরা প্রত্যেকে যারা কমেন্ট করবে সবথেকে আসিয়ান কান্ট্রিজ গুলো তোমরা লিখবে, যে আসিয়ান কান্ট্রিজ কি, আসিয়ান প্লাস কাকে বলা হয়, ঠিক আছে? তো চাইনিজ, দেখা যাচ্ছে তুমি চাইনিজকে কাউন্টার করতে গেছো, চাইনিজের একটা পাল্টা দল তৈরি করতে গেছো, চায়নাকে রক্ষা করবে, আটকাবে বলে। তো চাইনিজ আসিয়ান কান্ট্রিগুলোর সাথে অনেক বেশি বন্ডিং এ যুক্ত। চাইনিজের সেই মনে আছে তোমাদেরকে আমি বলেছিলাম যে নানা রকম ডেট ট্র্যাপ ম্যানেজমেন্ট, ঠিক আছে, বা কি বলা যায় না, কালচারাল যে করা হয়, ঠিক আছে, হেজিমনি করা হয়, বা ডিজাস্টারের মাধ্যমে চায়না প্রত্যেকটা তার প্রতিবেশী দেশের ওপরে নানা রকম মেকানিজম বা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে কবজা জমিয়ে রেখেছে। আসিয়ান কান্ট্রিগুলোর সাথে চায়না সম্পর্ক একই। অধিকাংশ ক্ষেত্রেই এদের যে বাইল্যাটারাল চুক্তিগুলো আছে বা ট্রেড যেগুলো চলে, সেগুলোর মধ্যে ইমব্যালেন্স হয়ে আছে, অর্থাৎ লাভের দিকটা চায়নার দিকে আর ক্ষতির দিকটা সেই ছোট কান্ট্রিটার পক্ষে। তো যার ফলে সেই দেশগুলো চায়নার সাথে যেন বলা যায় নিজেদের জীবন রক্ষা বা তাদের অস্তিত্ব রক্ষার দায়ে চায়নার সাথে যুক্ত। তো দে আর মাচ মোর ক্লোজ টু চায়না। তুমি সেখানে গিয়ে তার আশেপাশের সেই দেশগুলোর সাথেও ফ্রি ভাবে কথা বলতে হবে। অতগুলো দেশ নিয়ে
চায়না সেখানটায় কি বলা যায় রমরমা বানিয়ে রেখেছে। তো এটা একটা বড় কারণ যে এখানটায় কোয়াড কাজ করছে না অ্যাক্টিভলি। ক্লিয়ার? ফোর্থ, 4 নাম্বার কি, ইকোনমিক পাওয়ার অফ চায়না। অবভিয়াসলি 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাচ করছে। এইগুলোর কারণেই চাইনিজ একটা প্রোডাকশন হাউস, একটা ম্যানুফ্যাকচারিং হাউস, এবং তার সাথে তার মানে কি বলা যায় প্রফিটেবল ট্রেড ব্যালেন্স টু ইটস এশিয়ান বা আসিয়ান পার্টনার্স। চায়না সবসময় অনেক লাভ অবস্থায় থাকে, তার ইকোনমিক ক্যাপাবিলিটি এবং পাওয়ার অনেক বেশি হয়ে যায়, তাকে টক্কর দেয়া এরকম 4টে লুজলি কানেক্টেড বা বাইন্ডেড যে কান্ট্রি তার দ্বারা সম্ভব হচ্ছে না। 5 নাম্বার কি, লিমিটেড মিলিটারি ক্যাপাবিলিটি। হ্যাঁ, আমেরিকার হয়তো মিলিটারি ক্যাপাবিলিটি অনেক বেশি একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে, কিন্তু এশিয়া প্যাসিফিক রিজিয়নে একটা যে পরিমাণ 4টে দেশের ইকুয়াল মিলিটারি হারমোনি বা কোঅপারেশন বা কি বলা যায় এক্সচেঞ্জ থাকতে হতো, আমেরিকা যেখানে অনেক উপরে, অস্ট্রেলিয়া সেখানটায় অনেক নিচে। ওকে, জাপানের ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চুক্তি করে আলাদা কিছু ওর উপরে চাপিয়ে রাখা আছে, ঠিক লিমিটেশন চাপিয়ে রাখা আছে। ভারত নিজের জায়গায় একটা শক্ত মিলিটারি পাওয়ার, বাট এই এশিয়া প্যাসিফিক রিজিয়নে এই 4টে কান্ট্রির যে যুক্ত যৌথ সম্মিলিত মিলিটারি পাওয়ার হওয়ার কথা ছিল সেইটা হয়নি, সেটা লিমিটেড হয়ে গেছে। ঠিক আছে, সেটা ঠিকঠাক তৈরি করা যায়নি। এগুলোই হচ্ছে কোয়াডের চ্যালেঞ্জ। এবং একবার চ্যালেঞ্জ বুঝে গেলে তখন ওয়ে আউট বা ওয়ে ফরওয়ার্ড গুলো খুব সহজ, আমরা সহজেই করতে পারবো তার কনক্লুশন হিসেবে। কেননা যেগুলো যেগুলো সমস্যা সেগুলোকে আমরা পয়েন্ট আউট করে বলবো যে এই সমস্যাটার এইটা সমাধান। এক নাম্বার সমাধান কি বা ওয়ে ফরওয়ার্ডের নাম্বার 1 পয়েন্ট কি, ক্লিয়ার ভিশন। কি করব, ওখানটা আমার ঠিক কি করার আছে, কি করতে চাই, আমার খুব স্পষ্ট একটা ধারণা থাকবে। ওপেননেস অ্যান্ড ট্রাস্ট, আমি কি প্ল্যান করছি ওই জায়গাটাকে চায়নার কাউন্টার করব বলে, সেটা আমার প্ল্যানটা আমি শেয়ার করব আমার টিম মেম্বারদের মধ্যে বা কোয়াডের বাকি সদস্যদের মধ্যে। নিজের একটা কোনো হিডেন প্ল্যান রয়েছে, বাইরে আমি কিছুটা প্রকাশ করছি কিছুটা প্রকাশ করছি না, এই ওপেননেস নেই, যার ফলে ট্রাস্টশিপ ঠিকঠাক বিল্ড আপ হচ্ছে না কোয়াডের মধ্যে। এবং বেসিক্যালি এই যে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক রিজিয়ন তৈরি করব, প্রমোট করব বলে যে কথাটা কোয়াডের একটা বড় বলা যায় একটা মুখ, একটা ফেস, সেটা একটা স্লোগানে পরিণত হয়ে গেছে, সেটার মধ্যে অবজেক্টিভিটি কিছু থাকছে না। ক্লিয়ার? 2 নাম্বার, নট রিয়াক্টিভ টু চাইনিজ অ্যাক্টিভিটি। তুমি যদি ওখানে কিছু করতে যাও তো তোমার নিজে থেকে সেখানটায় কিছু প্ল্যান পরিকল্পনা করে স্টেপ নিতে হবে। চায়না একটা দ্বীপ দখল করলো, তুমি গিয়ে সেই দ্বীপটার পাশে একটা মিলিটারি এয়ারবেস বানিয়ে দিলে, এটা ঠিক না। রিয়াক্টিভ অ্যাটিটিউডটা খারাপ, যে ও কিছু একটা এগোচ্ছে তুমি এক পা এগোচ্ছ না। চায়নাকে সত্যি সত্যি যদি কন্টেন্ট কন্ট্রোল করতে চাও তোমরা, তাহলে তোমাদেরকে নিজে থেকেই কিছু কনস্ট্রাকটিভ স্টেপ নিতে হবে, চায়নার রিয়াক্টিভ মেজারমেন্ট নয়। ক্লিয়ার? দিস ইজ ওয়ে ফরওয়ার্ড। হোয়াট ইজ ওয়ে ফরওয়ার্ড 3? 3 নাম্বার ওয়ে ফরওয়ার্ড কি, যদি কেউ আমার কোনো স্টুডেন্ট ইউপিএসসির পরীক্ষা দিয়ে থাকো, দিতে চাও, আশা করি এগুলো ঠিকঠাক ভাবে নোট তৈরি করে বুঝে এরকম ভাবে উত্তর করবে। আমি তো চাইবো তোমরা সকলেই ইউপিএসসি পরীক্ষায় অ্যাপিয়ার করো, আমার স্বপ্ন তো তোমাদের নিয়ে এইটা। চলো 3 নাম্বার কি, ফোকাস অন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। ওই জায়গাটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বানাতে হবে। অ্যান্ড কানেক্টিভিটি, ভালো কানেক্টিভিটি ইন্দো প্যাসিফিক রিজিয়নে কান্ট্রিগুলোর মধ্যে, ভালো কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি, ওয়াটার কানেক্টিভিটি এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং করতে হবে। শুধু মুখের কথায় এসে এসে ওপর থেকে বললে হবে না। 4 নাম্বার কি পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট বলছে রোবাস্ট রিজিওনাল কনসালটেশন মেকানিজম। ভালো করে বোঝো, রোবাস্ট রিজিওনাল কনসালটেশন মেকানিজম, পরস্পরের সাথে পারস্পরিক সমঝোতা, বোঝাপড়া, কোনো বিষয়ে সমস্যা হলে সেইটার মীমাংসা করার যাবতীয় ব্যবস্থা যেন সেখানটায় থাকে। তুমি একটা জায়গায় একটা সিকিউরিটি কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ করতে যাচ্ছ, তো এইটা ইম্পর্টেন্ট, নেসেসারি। অ্যান্ড কোঅর্ডিনেশন উইথ আসিয়ান কান্ট্রিজ। আসিয়ান কান্ট্রিজ যে গল্পগুলো, চায়নার সাথে যে সম্পর্কগুলোর কথা বললাম, আসিয়ান কান্ট্রিগুলোর সাথেও ইকুয়ালি তোমার সম্পর্ক তৈরি করতে হবে। চায়নাকে আটকাতে গেলে আসিয়ান কান্ট্রিগুলোর সাথেও ঠিকঠাক বোঝাপড়া সম্বন্ধ তৈরি করা দরকার। এবং 5 নাম্বার কি,
5 নাম্বার হচ্ছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে এটা একটা খুব বড় অপরচুনিটি, একটা গ্লোবাল লিডার হিসেবে ওখানটায় সিকিউরিটি পিস মেনটেন্যান্সের ক্ষেত্রে ইন্ডিয়ার লিডারশিপকে প্রজেকশন করার ক্ষেত্রে বা প্রজেকশনের জন্য কোয়াড কিন্তু একটা খুব বড় একটা প্ল্যাটফর্ম। তো তোমাকে এইটা দিয়ে এটা শেষ করতে হবে। আই হোপ তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমি বারবার বলছি যে আমার গ্রাম বাংলার ছেলেমেয়েরা, ভাই বোনেরা, তোমরা ইউপিএসসি পরীক্ষা দাও, ইউপিএসসির প্রস্তুতি নাও। সারা ভারতবর্ষের সমস্ত ভালো সরকারি চাকরিগুলোতে কেবল বাঙালি ছেলেমেয়ে থাকবে, এটাই আমাদের স্বপ্ন। চলো টাটা।